নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি একদমই রেড রোডের ওপরে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 2রা ফেব্রুয়ারি থেকে রেড রোডে তৃণমূল কংগ্রেস থেকে ধর্ণা মঞ্চ ধর্ণা দেওয়া হচ্ছে। আজকে পঞ্চম দিনে পড়লো এই ধর্ণা মঞ্চ। প্রথম দুদিন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দুদিন ছিলেন, রাতেও থেকেছেন এই ধর্ণা মঞ্চে। এখন এই ধর্ণা মঞ্চে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আসছেন, তারা তাদের বক্তব্য রাখছেন যেভাবে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে, তার প্রাপ্য পাওনা বকেয়া টাকা থেকে, সেই জন্যই কিন্তু এইভাবে ধর্ণা মঞ্চ করে কেন্দ্রীয় সরকারকে জানানো যে বাংলাকে বঞ্চিত করা যাবে না। তৃণমূল কংগ্রেস এই ধর্ণার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বারবার করে বার্তা দিচ্ছে যাতে বাংলার খেটে খাওয়া মানুষের প্রাপ্য বকেয়া টাকা যাতে কেন্দ্রীয় সরকার বাংলার হাতে তুলে দেয়, যাতে পশ্চিমবঙ্গে বিভিন্ন খেটে খাওয়া মানুষ তাদের রুজি রোজগারের জায়গাটা সুরক্ষিত রাখতে পারে। রামলালার মূর্তি স্থাপন করেছেন। বিভিন্ন শাখা সংগঠনকে দায়িত্ব দিয়েছেন এই ধর্ণা মঞ্চে আমাদের যে দাবি সেই দাবিগুলো নিয়ে আমাদের এই আন্দোলনকে চালিয়ে যেতে। সেই মতো আজকে তৃণমূল মহিলা কংগ্রেসের প্রতি নির্দেশ আমাদের মাননীয় নেত্রী, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত মেয়েরা কাজ করে বাড়ি সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা কিন্তু এই মঞ্চ ঠিক 10টার সময় শুরু করে দিয়েছি এখানে, কারণ এটাই আমাদের সময় 10টা, এবং আমি তখনও মেয়েদের এখানে আসতে দেখেছি। বিভিন্ন জেলার থেকে মেয়েরা এসেছে, দূর দূরান্ত জেলা থেকেও মেয়েরা এসেছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু বকাবকি করছি বটে, নিচে নেবে, কিন্তু আসলে ওটা বকা নয়, ওটা আদর করা, স্নেহের। তোমরা না থাকলে আমাদের কোনো কাজই সম্পন্ন হয় না। আমাদের নেত্রী আমাদের এই কথা শিখিয়ে দিয়েছে। ইডির অভিযান সর্বত্র এখানে পশ্চিমবাংলায় 3-4টে জায়গা আমরা দেখছি। এখন ওরা বলছে যে 100 দিনের যে কিছু গলত এবং কিছু ফেক জব কার্ডস আছে, সেই বিষয়বস্তু নিয়ে নাকি এই অভিযানটা চলছে। আমাদের একটাই বক্তব্য, যেটা আমরা বারবারই বলছি, শুধু ক্রোনোলজিটা দেখুন। এটা বারংবার হচ্ছে। গতকালকে শুভেন্দু অধিকারী দিল্লিতে তিনি দেখা করেছেন গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্র দপ্তরে দেখা করেছেন, ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন, তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। এবং যখন আপনারা প্রেস জিজ্ঞেস করলেন যে কী বিষয়বস্তু ছিল মিটিংয়ের, তখন তিনি বললেন বলবো না, বিষয়বস্তু আগামী দিন বাংলা দেখবে। তার মানে তিনি বাংলাকে এটাই দেখাতে চেয়েছিলেন। অর্থাৎ আবারও বিজেপি প্রমাণ করে দিল যে তারা নির্দেশ দেন, এটা রাজনৈতিক নির্দেশ। আর ইডির অভিযান আজ সকাল থেকে আমরা দেখছি কিনা 100 দিনের, এটা গেল এক পয়েন্ট। দ্বিতীয়ত 100 দিনের কাজের কী সব গলত আর ফেক জব কার্ডস। আমাদের মাননীয় সাংসদ একটা লিখিত প্রশ্ন দিয়েছিল পার্লামেন্টে। সেই পার্লামেন্টে তখন যিনি সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি তখন একটা লিখিত রেসপন্স দিয়েছিলেন 2021 এবং বলেছিলেন যে প্রায়
ভারতবর্ষে 10,50,000-এরও বেশি ফেক জব কার্ডস। সব কি বাংলা থেকে? তা তো নয়। উত্তরপ্রদেশে প্রায় 3,64,000, আমাদের মধ্যপ্রদেশে বলল প্রায় 1,23,000। সেই সময় বাংলায় সংখ্যা ছিল 5,600। তাহলে পরে আমরা কি দেখলাম যে এই গলদ আছে, ত্রুটি আছে বলে বাংলার সমস্ত টাকা বন্ধ করা হলো, কিন্তু আমরা ইউপি আর মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখলাম এবং অন্যান্য রাজ্য যেখানে এই ফেক জব কার্ডস কিংবা 100 দিনের কাজ নিয়ে ত্রুটি ছিল সেখানে কিন্তু টাকাটা বন্ধ হয়নি। তাহলে আবারও কি প্রমাণ হয় যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে তারা বাংলার এই টাকাটা বন্ধ করেছে। শুধু তাই নয়, তার সঙ্গে জব কার্ড ভেরিফিকেশনে বাংলা কাজ করেছে দারুণ। 99.97% জব কার্ডের ভেরিফিকেশন হয়ে গেছে, অথচ বিজেপি সরকার যেখানে উত্তরপ্রদেশে ওখানে 82%। কিন্তু তবুও মানরেগা সিডিং হয়েছে, আধার সিডিং হয়েছে বাংলায় 99.71%, কিন্তু বিজেপি গুজরাটে সেই সংখ্যাটা 53%। গুজরাটে মানরেগার টাকাটা বন্ধ হয়েছে। আসে সবটাই নিয়ে বিচলিত বিজেপি। 21 লক্ষ যারা বঞ্চিত আছেন বাংলায়, যারা কাজ করেছেন তারা টাকা পাননি, তাদেরকে টাকা দিচ্ছেন যিনি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা শোনার পরে বিজেপি একদম পাগল হয়ে গেল। কেউ এদিকে ছুটছে, কেউ ওদিকে ছুটছে, আর কেউ ইডিকে ছোটাচ্ছে। ফলে আপনারা করবেন না। আমাদের ধর্না মঞ্চে আমরা সকলে উপস্থিত। ধর্না দিদি আরম্ভ করেছেন, দিদি আছেন এই ধর্নাতে। এই ধর্নাতে আজকাল তৃণমূল মহিলা কংগ্রেস করছে ধর্না। আমাদের এই জায়গাটাই অবস্থান পরিষ্কার যে এই টাকাটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই 21 লক্ষ পরিবারকে যারা কাজ করেছেন, এই 21 লক্ষ মানুষ, তাদেরকে স্টেট এই মুহূর্তে দিচ্ছে। কিন্তু এই 7,000 কোটি টাকা যেটা কেন্দ্রকে দেওয়ার কথা তারা দেননি, সেটা কিন্তু দেবে। তাই এই অবস্থান কর্মসূচিটা চলবে। ফলে বিজেপি পুরো পাগল অবস্থা, এবং সেইখানে কি করে এই 21 লক্ষ এটা শুনে বাংলার মানুষ ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাতে দিদিকে। তাহলে তার থেকে নজর ঘোরাতে হবে, অভিযান আরম্ভ করো। এই সবটাই খুব জলের মতো পরিষ্কার, এই দিয়ে হবে না। তাই আমরা বলতে চাই সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ এক ডাকে, এক ফোনেতেই যদি খোলা যায়, আবার এক ফোনে বন্ধ করা যায় এই টাকাটা, সবটাই আবারও প্রমাণ। দিদি, নেতারা শুধু নন, এবার আধিকারিকদের বাড়িতে হচ্ছে হানা দেওয়া হচ্ছে ইডি। এই 100 দিনের কাজের টাকা দুর্নীতি। মূল বিষয়টা তো এখানে, মূল বিষয় এটাই যে এইটা উদ্দেশ্য যে গতকালকে ধমকানো, চমকানো, ভয় দেখানো, দেখুন বাংলায় কালকে কি হতে চলেছে, তা বাংলার মানুষকে হেনস্থা করার জন্য এইসব আমরা দেখছি। এখন যাদের কাছে পৌঁছচ্ছে, কখনো ভুল কখনো সঠিক বাড়িতে পৌঁছচ্ছে, সেটা ইডি এবং সিবিআই যারা পৌঁছচ্ছে তারা দেখে নেবে। এই বিষয়বস্তু আমরা তো 150টা সেন্ট্রাল টিম এলো, দেখলোটা কি? ত্রুটি মুক্ত তালিকা তৈরি হলো, 11,36,000 বাড়ি এসছে টাকাটা। আজকে আপনারা জানেন একটা গণমাধ্যমেও বেরিয়েছে, খবরের কাগজেও বেরিয়েছে যে ইউসি দেয়া হয়েছে। ইউসি চাইছে 2003 তারিখ থেকে। যে ইউটিলাইজেশন সার্টিফিকেট মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন এই বিষয় নিয়ে, যে 2003 থেকে 2020-21 আপনি বলছেন টাকাটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি, তাহলে আপনারা টাকা দিলেন কি করে? তাহলে আপনি বাংলায় মানরেগাতে ফার্স্ট হয়েছিল বললেন কি করে? পরপর 3-4 বছর আমরা কাজও করলাম, ফার্স্ট হলাম, কেন্দ্র সরকার ঘোষণা করলো, আবার যে ফার্স্ট হলো তারই টাকা বন্ধ করে দিল। কোনো তো মিলছে না। শুধু এই সবটাই কিন্তু রাজনৈতিকভাবে বঞ্চিত করার জন্যে, হেনস্থা করার জন্য, এবং মনে করছে আর্থিকভাবে যদি কোণঠাসা করা যায় বাংলা। বিজেপি ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চাইছে, বিধানসভায় স্পিকার রাজি না হয় হই হট্টগোল শুরু হয়ে গেছে, বাইরে বিক্ষোভ। দিদি, ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপি আলোচনা চাইছে, কিন্তু স্পিকার না চাওয়ায় বিজেপি হই হট্টগোল। ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। এটা কত বড় একটা বুজরুকি, মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত, সেটা বোঝাই যায়। ফলে বিধানসভায় নাটক করা যাবে,
কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়, কারণ এইটা কবে করেছে, যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট, অর্থাৎ সালটা দেখেছেন 2003 থেকে 2021, মানে যা কিছু হেরে যাওয়ার পরে। তাই যদি হতো তাহলে 19-এর আগে বললে না কেন? তাই যদি হতো 14-র পরে বললে না কেন? কোনোটাই তো বলনি। তো এখন বলে এসব বলে মানুষকে বিভ্রান্ত করা এখানে যায় না। যেটা এক্ষুনি মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা বলেছেন যে সব কিছু দেখে একেবারে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী 21 লক্ষ শ্রমিককে তাদের এই টাকাটা দেবেন বলেছেন, সেটা দেখে একেবারে মানে পাগলের কি বলবো, পাগল তো হয়েইছে, তার সাথে কি করে হয়ে যে ঘুরে বেড়াচ্ছে সেটা মানুষ দেখছেন। এবং সবচেয়ে বড় কথা, যাদের 100 দিনের কাজের টাকা আটকেছে সেই 100 দিনের কাজের 1/3 জব কার্ড হোল্ডার আইনত মেয়েরা, অর্থাৎ মেয়েদেরও জব কার্ড হোল্ডার যারা, তাদের পয়সা দেওয়া হয়নি, কাজ করিয়ে নেওয়া হয়েছে। আর গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় কথা বলে নারী শক্তি বলে অনেক কিছু বললেন। নারী শক্তির দারুণ নাকি সম্মান। বিলকিস বানুর ধর্ষকরা ছাড়া পেল কেন সে কথা তো বললেন না। জেলে আবার পাঠাবার কথা বলা সত্ত্বেও তাদের জেলে ঢোকাবার কথা বললেন না যে যারা ওই ওনার সাথে আছে, এখানে যিনি কোঅর্ডিনেটর নাকি আইটি সেলের, তিনি যে ধর্ষণকারীদের ভাড়া করে নিয়ে সেখানে ওই আইটি সেল চালাচ্ছেন, তাতে নারী শক্তির কি প্রদর্শন হচ্ছে, সম্মান হচ্ছে, সে সম্পর্কে বললেন না যে এই যে যারা রেসলার কুস্তিগির, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলল তারা আবার বসে রইল কি করে, সেটা তিনি বললেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের, তার বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং তার সাথে সাথে এইখানকার যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব, তাকে যেভাবে অপমান করে, কুরুচিকর ভাষায় কথা বলে, তার দিকে আঙুল তোলে, সে বিষয়ে বললেন না। এটা কি নারী শক্তির সম্মান প্রদর্শন হলো? আমরা জিজ্ঞাসা করতে চাই। সুতরাং এসব বলে লাভ হবে না। এটা ভারতবর্ষ মনে রাখতে হবে। শুধু পতাকায় ভারত লিখে দিলে ভারত লেখা হয়ে গেল না। ভারতবর্ষ আমার দেশ, সুতরাং ভারতবর্ষের মানুষ, সেখানে 50% মহিলা মনে রাখতে হবে। এখন বুঝি ভোটটা খুব দরকার হয়েছে, ভোটের প্রয়োজনে হঠাৎ নারী শক্তির সম্মানের কথা মনে হচ্ছে। সুতরাং আমরা সেখানেই এই প্রশ্নগুলো রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে এজেন্সিকে কংগ্রেস ব্যবহার করতো, বিজেপি ব্যবহার করে না, সেই জন্য কংগ্রেসের আমলে এজেন্সি কাজই করতে পারত। মানুষ তো দেখেছে এবং দেখছে যে এজেন্সি কারা ব্যবহার করছে, সেটা তো মানুষ দেখেছে। ব্যবহার, হ্যাঁ, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, তো এইসব বলে কোনো লাভ হবে না। এই যে এজেন্সিকে পাঠাতে গিয়ে ভুলভাল জায়গায় চলে যাচ্ছে এজেন্সি, দিক বিভ্রান্ত হয়ে গেছে, ওরাই বা কি করবে? আমরা তো ওদের দোষ দিচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে আমরা কোনো অফিসারদের দোষ দিই না, কিন্তু যেভাবে ওরা পরিচালিত করছে নিরপেক্ষ সংস্থাগুলোকে, এটাই বুঝিয়ে দেয় যে কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ তারা ছাড়তে চায় না কেন্দ্রীয় সরকার। তার বাবা অসুস্থ, গুরুতর অসুস্থ, ছেলে বলছে একটা বাবা অসুস্থ, মান সম্মানের পরিস্থিতি, তারা মামলা করবেন বলছে। কি বলবেন যে অন্য একটা? ঠিকই তো বলেছেন, কোনটা ওদের ভুল কোনটা ওদের ঠিক ওরা বুঝুন। আচ্ছা বুঝুন তো, ফেক অ্যাকাউন্ট, এই যে এক্ষুনি ডক্টর শশী পাজা বললেন, ফেক অ্যাকাউন্ট হলে ব্যাংকের আধিকারিকরা কেন আসছে না তার মধ্যে? যারা ওরা নিয়ন্ত্রণ করে, অ্যাকাউন্টটা কে করে? ব্যাংকের অ্যাকাউন্ট তো, কোনো টাকা তো আমরা নিই না, সরকার নেয় না, সরাসরি তো অ্যাকাউন্টে যায়। তাহলে ফেক অ্যাকাউন্টটা মানেটা কি হয়? ফেক সমস্ত কার্ড, ফেক অ্যাকাউন্ট, এগুলোরও তো জবাবদিহি করতে হবে নাকি? প্রধানমন্ত্রী বলছেন বাংলায় বিপুল অঙ্কের টাকা উদ্ধার হচ্ছে এবং এই ইন্ডিয়া জোটের ভাঙার পেছনে কংগ্রেস দায়ী। ছেড়ে দিন না, প্রধানমন্ত্রী কি করেছেন সেটা তো ভারতবর্ষের মানুষ দেখেছেন। বাংলার টাকা ওদিকে চোখ না দিলেও ওনার হবে। উনি বাংলাকে টাকা দিন, যে টাকাগুলো দিচ্ছেন না সেই টাকাগুলো দিন, এটাই হচ্ছে বাংলার মানুষের দাবি। এবং এই দাবি নিয়ে আমরা একেবারে সমানভাবে এই লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এখানেই আরেকবার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এটা আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি।
ভয় পেয়েছেন, ভয় পেলে এরকম নানা রকম অবান্তর কথা বলেন। বাংলায় বলেছিলেন 200 পার, এবার বলছেন 400 পার। রাজনৈতিক প্রতিহিংসা ওরকম হয়েছে 277, তাহলে 400 ফুস। দিদি রাজনৈতিক প্রতিহিংসা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা করতে গিয়ে সরকার বা রাজনৈতিক দলের বাড়িতে যাচ্ছে, সাধারণ মানুষ তাদেরকে এরকম বিভ্রান্তির মধ্যে ফেলা, তাদেরকে এরকম সমস্যার মধ্যে ফেলা, তাদের ভুলে যাচ্ছেন তো কি করছেন কি করছেন না। এরা মানে একটু ফ্লাওয়ার গাস্টেড একদিকে হয়েছে, আর একদিকে একটু বিভ্রান্ত হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে, কোথায় যাবে কোথায় যাবে না, মানে ঠিকানা ফিকানা সব ভুলভাল আর দিদি সবই ভুল, ওদের ঠিকানাও ভুল হয়ে দিদি গেছে। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুব খুশি। সারেগামাপা এই অনুষ্ঠানটার সাথে প্রত্যেক বাঙালি নিজের হৃদয়কে ঠিক যেভাবে জুড়তে পারে সেই রকমই একদম আইকনিক ইয়ার 2000 সালের সারেগামাপা চ্যাম্পিয়ন শ্রীযুক্ত প্রিয়ব্রত ভট্টাচার্য আছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, এবং বিভিন্ন জায়গায় তিনি এখনও তার সঙ্গীত শিল্পের প্রদর্শন করেন। আছেন যুক্ত তৃণমূল কংগ্রেস পার্টির সাথে, তৃণমূল কংগ্রেস পার্টির তিনি সঙ্গীত শিল্পী, বিভিন্ন জায়গায় পার্টি প্রোগ্রামে তিনি সঙ্গীত পরিবেশনা করেন। আসুন কথা বলে নি প্রিয়দার সাথে। আজকে রেড রোডে প্রিয়দার অনুষ্ঠান একদমই ধর্ণা মঞ্চে, যেই ধর্ণা মঞ্চের প্রথম দুদিন উপস্থিত ছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মঞ্চে আজ প্রিয়দার অনুষ্ঠান। কি বলছেন প্রিয়দা? আমাদের কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি তাদের অনৈতিক বিভিন্ন বঞ্চনা, লাঞ্ছনা এবং আমাদের রাজ্য সরকারের প্রতি তাদের অবিচার তৎসহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দাবি দেওয়া করা সত্ত্বেও তারা বকেয়া টাকাটা দিচ্ছে না, সেই উপলক্ষে আজকের এই ধর্ণা মঞ্চ। আজকে পঞ্চম দিন এবং তার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং আজকে এখানে আমরা উপস্থিত, আমি প্রিয় ভট্টাচার্য, আমার সঙ্গে শান আছে, ঝন্টু আছে, আনন্দ আছে। আমরা উপস্থিত হয়েছি গান গাইবার জন্য, অর্থাৎ ধর্ণা মঞ্চে যে ধরনের প্রতিবাদের গান হয় সেই প্রতিবাদের গান গাইবার জন্য, এবং যার ডাকে আমি উপস্থিত হয়েছি তিনি আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী, আমাদের সকলের প্রিয় আমার অভিভাবক মাননীয়া কেয়া দাস, তার আমন্ত্রণে, এবং বরাবরই তিনি প্রতি ধর্ণা মঞ্চে আমাকে সুযোগ দেন গান গাইবার জন্য। আমরা শিল্পী, রাজনীতির সঙ্গে হয়তো আমাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড সারা বিশ্বব্যাপী দেখেছি। তার বিশ্ব বাংলা, আজকে এই বাংলাতে যেভাবে তিনি কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন প্রকল্প এবং চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যশ্রী এবং সব কিছু ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এবং যাই বলুন না কেন, তিনি সাধারণ মানুষদের জন্য নানা দুয়ার খুলে দিয়েছেন। সেই জায়গাটাতে অনেকে হয়তো প্রশ্ন করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আগামী দিনের প্রধানমন্ত্রী? আমি সেই যুক্তিতর্কে যেতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, যিনি যোগ্য ব্যক্তি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা সময় বলবে, মানুষ বলবে, মানুষ শেষ কথা বলে, মানুষই বলবে আগামী দিনে তিনি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হবেন কিনা। আমরা আশাবাদী, আশা করি, এইটুকুই আমরা বলতে পারি। তবে এই ধর্নার যে গুরুত্ব রয়েছে সে গুরুত্ব সারা বিশ্ব দেখছে, এবং এটা আপনারা সকলেই জানবেন যে আজকে আপনারা মিডিয়া যারা এসেছেন, আমার অত্যন্ত প্রিয় অমিতাভ চক্রবর্তী এবং অনিন্দিতা চক্রবর্তী, এরা আমার অত্যন্ত প্রিয়, এদেরকে ধন্যবাদ জানাই আজকে এখানে আসবার জন্য। এবং এই ধর্ণা মঞ্চে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের আয়োজনে আজ হচ্ছে, এবং সেখানে মাননীয়া শশী পাজা, মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে যিনি এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক, আমাদের সকলের প্রিয় আমার প্রিয় দিদি, এবং আমি যার পরিচয় পেয়েছি আমার কেয়াদির হাত ধরে, মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আমাদের পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, শশীদিও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, কৃষ্ণাদি আমাদের বিধাননগরের মেয়র। তো সুতরাং এরা প্রত্যেকেই আছেন আরও প্রচুর সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীরা আছেন, বিভিন্ন কাউন্সিলররা আছেন, আমাদের জেলা স্তরের নানা কর্মী ছাড়া তো আমরা অচল। আমরা মাঠে নেমে রাজনীতি করি, মাঠে যেখানে মাঠেই আজকে আমাদের ইন্টারভিউ হচ্ছে, মাঠে নেমে মাটিতে থেকে আমরা দল করি, এবং দল করি এর মানে এই নয় যে আমরা দল করি কিছু পাওয়ার জন্য। আমাদের নেত্রী শিখিয়েছেন যে মানবিক হতে পারলে, মানুষের পাশে থাকলে, অর্থাৎ মানুষ আপন টাকা পর, যত পারবি মানুষ ধর, আমরা মানুষ ধরবার চেষ্টা করি। সেই মানুষ ধরবার চেষ্টা করে আগামী দিনে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই দুর্বিচারী, অনৈতিক, অশৃঙ্খল মোদির মতো মানুষকে, অমিত শাহের মতো কতগুলি জঞ্জালকে যাতে সরিয়ে ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ তৈরি করতে পারবেন, তার জন্য আজকে এই ধর্ণা মঞ্চ। আমি আমার প্রিয় বাপ্পাকে ধন্যবাদ জানাই এই ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং যেটা আমাদের
আজকে চ্যালেঞ্জ থাকবে যে এই মঞ্চে আমরা যে গান গাইব, যে প্রতিবাদের গান গাইব, সেই প্রতিবাদের গান আগামী দিনে আমাদের চলার পথকে আরও বেশি মসৃণ করবে, এটা আশা রাখি। এবং আমি 2 লাইন গেয়েও দিচ্ছি যে গান আমরা গাইতে চাই এবং মোদিকে এটা আমরা বলতেও চাই, আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই জনগণের চেপে ধরছো গলা, আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, আরে কিছু বললেই জনগণের চেপে ধরছো গলা, মনে রেখো রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, বুঝবে না কো তুমি বাপুরাম ও মোদিরাম, ফাঁকি দিয়া চালাইলে এ দেশ। সুতরাং মোদিকে এটাই আমাদের বার্তা যে ফাঁকি দিয়ে দেশ চালানো যাবে না। অর্থাৎ কেন্দ্রের এই বঞ্চনাকে আমরা কখনোই স্বীকার করি না। আমরা এই বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠব। আমরা এই বঞ্চনার বিরুদ্ধে আগামী দিনে যাতে আমরা নতুন ভারতবর্ষ রচনা করতে পারি, আমাদের হাত শক্ত করবার জন্য ইন্ডিয়ার জোট হয়েছে। সেই ইন্ডিয়ার জোট যারা আছেন তারা সকলেই অত্যন্ত অভিজ্ঞ। আগামী দিনে তারা ভাবী প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চয়ই মমতা ব্যানার্জির নামটাকেই তারা রেখেছেন এবং যিনি আজকে লড়াই করবার নেত্রী, যিনি টালির বাড়িতে থেকেও এখনও হাওয়াই চটি পরে এবং লাল সাদা শাড়ি পরে থাকেন, তাদেরকে বলা হয়েছে যে তারাই আজকের আগামী দিনের ভবিষ্যৎ। এটা বলেই আমরা শেষ করতে চাই। আমি বাংলার গান গাই, আমি আমার চিরদিন বাংলায়, আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার চিরদিন বাংলায়, আমি বাংলায় বাঁধি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি, আমি এই বাংলার মায়া ফেরা পথে দেখেছি একটা বাংলা আমার জীবন, বাংলা আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার Thank you.
পূজার ভাষণ বেদী